সঙ্গে শেখাওয়াত খণ্ডকার যিনি আছেন তার একটা কথোপকথন হয়েছে অনেকক্ষণ ধরে। উনি অনেকক্ষণ রাস্তায় এসে আমাদের একটা ফাঁকা জায়গা নিয়ে উনি যথেষ্ট ভালোভাবে আমাদের সেখানে গিয়ে যে কথাটা হলো উনি যেটা বললেন যে উনি আমাদের আচ্ছা একটা কথা বলি, আমাদের মধ্যে অনেকে মনে হয় ভুলভ্রান্তি ওখানে আপনাদের যে ডকুমেন্টস গুলো ওখানে কয়েকজন মানে সাবমিট করে এসেছেন, তারা ডকুমেন্টস গুলো আবার নিয়ে আসুন, নিয়ে এখানে জমা করুন। ওদের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই, আমাদের লড়াই কাউকে লড়াই আমরা আমাদের কারো সহানুভূতি দরকার নেই, কাউকে লড়তে দেব না, না রাজ্য সরকার না আমরা নিজেরাই লড়বো। আমাদের কারো সিম্পাথি দরকার নেই, স্টাফ রুমে বসে বাজে বাজে কথা বলবো, কিভাবে লাথি মারবো। যেটা বলছিলাম আসল কথাই আছি যে হাইকোর্টে উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করলেন, বোঝালেন। যেটা আলটিমেটলি কথা হলো যে আমরা উনি আমাদের কাছে যে মানে সাহায্যটা করবেন ওনার কাছে যেটুকু সমস্ত তথ্যগুলো এক জায়গায় করার, এই চাকরি সংক্রান্ত আজ অব্দি নোটিফিকেশন থেকে শুরু করে আজকের দিন অব্দি যত ডকুমেন্টস চাকরি রিলেটেড, আমাদের পার্সোনাল নয়, জব রিলেটেড, তাদের ভ্যাকেন্সি রিলেটেড হোক যাই হোক, সমস্ত কিছু উনি প্রোভাইড করবেন, সমস্ত কিছু ওনার রুলস থেকে শুরু করে এভরিথিং। তারপরে যেটা হলো যে উনি আমাদেরকে মানে একটা প্রতিনিধি দল, সেটাকে নিয়ে উনি বলছেন যে এখান থেকে বসে কোনো উকিলকে চয়েস করা হবে বোকামি। কারণ আমরা যদি ওই উনি যেটা বললেন যে শুধুমাত্র সংবাদপত্রে কিছু নাম দেখি যে উনি বিশাল কিছু, হ্যাঁ ওই রকম ভাবে নয়, যে এই মামলাটা এডুকেশন রিলেটেড বা এসএসসি ভালো করে বোঝে তাকে দিয়েই করাতে হবে, এবং সেক্ষেত্রে এখান থেকে দাঁড়িয়ে সেটা সম্ভব নয়। উনি বললেন যদি হরিশ সালভেকে, আমরা অনেকে বলেছি যে হরিশ সালভে বিশাল একটা মানে লয়ার এবং সেটা আমরা সবাই জানি, উনিও বলেছেন, কিন্তু উনি বললেন আমি জানি যেটুকু ওনার নলেজে, বললেন আমি কনফার্ম নই তবে আমার নলেজে ওনার কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স 1 কোটি টাকা হতে পারে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স 1 কোটি হতে পারে, একটু কম ছাড়া মানে আর কিছু নয়, যে বিশাল কিছু হেরফের হবে তা নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু সেটার ক্ষমতা আমরা জানি না আমরা এখন কতদূর কি করতে পারবো, কিন্তু উনি বলছেন সেটাও এখানে দাঁড়িয়ে তাকে ঠিক করাটা সম্ভব নয়, তার জন্য যেতে হবে দিল্লি সুপ্রিম কোর্ট, যে লয়ারই হোক তাদের সঙ্গে একটা কনসাল্ট করতে হবে, সেই কনসালটেন্সি ফি উনি বলেছেন যদি সেটা মিনিমাম কেউ একজন হয়, কেউ ওখানে হয়তো খুব লোয়ার লেভেলের কোন একজন কেউ সাধারণ অতি সাধারণ, তারও কনসালটেন্সি ফিস 55,000 কনসালটেন্সি ফিস, যদি খুব মানে সাধারণ কেউ হয় তাহলে বোঝা যাচ্ছে উনি বলেন হরিশ সালভের কনসালটেন্সি ফিস 4 লাখ টাকা, ঠিক আছে, শুধু কনসাল্ট করতে যে কি করতে হতে পারে 8 ঘন্টার জন্য 4 লাখ টাকা, তাও ভিডিও কনফারেন্স কনসালটেন্সি, তাহলে সেটা বুঝতে হবে এটা কিন্তু বিশাল বড় একটা মানে লড়াই, এটা কিন্তু অত সহজে হবে না, ঠিক আছে। এবার যেটা উনি বললেন যে কালকে 4 জন নিয়ে উনি সাথে থাকবেন, সেটা দিল্লি যেতে, কালকে দিল্লি যাওয়ার পরে ওখানে হতে পারে 1-2 দিন সময় লাগবে কনসালটেন্সি কমপ্লিট করতে, এবং তাকে এই মানে উপযুক্ত ভাবে এটার জন্য অ্যাপয়েন্ট করা যায়, সেটা করার পরে তখন এখান থেকে যারা অবশিষ্ট থাকবে কেউ একজন দুজন তারা ডকুমেন্টস নিয়ে গিয়ে অলরেডি সেখানে কিন্তু কাজ হতে থাকবে, শুধু ডকুমেন্টস বলতে আপনারা যেগুলো সাবমিট করেছেন সেগুলো ওকালতনামা কিন্তু অলরেডি চলে যাবে, ঠিক আছে, শুধু যেগুলো জমা হয়েছে ডকুমেন্টস গুলো সেগুলো পরে নিয়ে যাওয়া হবে, কারণ আগে তো আমাকে উকিলটা ঠিক করতে হবে, অ্যাডভোকেট যদি না ঠিক হয় সেটা আগে থেকে নিয়ে গিয়ে বোকামি হবে, তো সেটা এই হচ্ছে প্রসেস। এবার মানে আপনাদের কাছে এইটুকুই একটা বলার যে আমাদের লড়াইটা তো করতে হবে একটা বিশাল ভালো কাউকে দিয়ে, আমাদের তো চাকরি চলে গেছে, অতএব এখন কি এইটা দেখলে হবে যে মিনিমাম কেউ যে কম টাকায় করতে পারবে কোনো একজনকে, এবার ভাবনা বিষয় ওনার সাথে এগুলো কনসাল্ট করা হয়েছে যে কত টাকা যদি না দিই, জাস্ট কনসালটেশন, যে যদি আমরা মনে করি মিডিয়াম কাউকে নিলাম বা সাধারণ কাউকে যাতে আমরা খরচটা কম হয় ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, দেখা গেল এসএলপি আমরা দাখিল করলাম, সুপ্রিম কোর্ট বললো যে রাজ্য হবে না, তাহলে সেক্ষেত্রে ওখানেই শেষ, ওখানেই শেষ, তাহলে এমন একজন ফেসও দরকার, এমন একজন বোঝার মানুষও দরকার যে এটাকে মানে একদম দৃঢ়ভাবে এবং ভালো বুঝে সেটার নিজের একটা ফেস ভ্যালুও
থাকে কোর্টে, সুপ্রিম কোর্টে, তাহলে সবকিছু দিয়ে যে এগিয়ে যেতে পারবে তাকেই নিতে হবে। এবার সেক্ষেত্রে একটা হাই অ্যামাউন্ট কিন্তু আসতে পারে। এবং এইখানে একটা জিনিস আছে, সবার কাছে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো, যে এটা কিন্তু একটা, যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপার, এখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনটা একটা কিন্তু বিশাল বড় ভ্যালুয়েবল জিনিস। এখানে কিন্তু যারা এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করবে তাদের নামে অনেক কিছু মানে হতে পারে, অ্যালিগেশন আসবে, করাপশন হয়েছে, এ হয়েছে, অনেক কিছু থাকবে। তার জন্য আমরা কিছু ডিসিশন নিয়েছি, কোনো ইন্ডিভিজুয়াল, আপাতত কোনো রকম ইন্ডিভিজুয়ালের কাছে এগুলো কিছু থাকবে না। একটা কারেন্ট অ্যাকাউন্ট করা হবে, সেটা আগামীকাল বা পরশুদিন হবে। তার আগে যেহেতু কালকে যাওয়া হবে, তার জন্য একটা খরচ আছে, এবং সেটা উনি বলেছেন ফ্লাইটে করে যেতে হবে ইমিডিয়েট। উনি যেটা বলেছেন 4 জন বা 5 জন আর সাথে উনি। এবার সেই ক্ষেত্রে বলেছে যে যে খরচটা হবে সেই খরচটা তো একটা আনুমানিক আছেই, সেটা বুঝতেই সবারই একটা ধারণার মধ্যে থাকে দিল্লির মতো জায়গায় কি খরচ হতে পারে। ফ্লাইটে যাওয়া আসাটা না হয় আমরা ট্রেনে আসলাম, কিন্তু উনি বলছেন যাওয়াটা তাড়াতাড়ি করতে হবে, এটা বুঝতে হবে। এবার সেই ক্ষেত্রে যে মিনিমাম অ্যামাউন্টটা এখন দরকার সেটাও ভাবতে হবে, এবং সেই ক্ষেত্রে কি এটা সম্ভব যে আবার কনসালটেন্সি ফিসটাও দেখতে হবে। ওটাও কিন্তু আমরা গেলাম, তারপরে সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন করলাম, আপনি টাকা পাঠান, আপনি টাকা পাঠান, এটা হতে পারে না। তাহলে আর কনসালটেন্সি কোনোদিনই হবে না, হ্যাঁ, এই গ্যাপ থেকেই যাবে। তো সেই ক্ষেত্রে একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা সবাই মনে করবে, সেটা ডিসিশন নিক কি অ্যামাউন্ট হতে পারে। সেটা কোনো 1 জন 2 জন পার্সন বা 4 জন পার্সন এখন নিক, কিন্তু যে অ্যামাউন্টটা আজকে নেওয়া হবে বা যেটা হবে, সেটা কিন্তু যে কারেন্ট অ্যাকাউন্ট কাল বা পরশু তৈরি হবে সেটা ট্রান্সফার করতে হবে তাকেই, এবং ট্রান্সফার করে ওই যে ডিটেলস ওই কারেন্ট অ্যাকাউন্টের ওই ডিটেলস হুবহু প্রত্যেকটা সময় আপনাদের কাছে, যে গ্রুপ হোক যে যাই হোক, সেখানে ডিটেলস দেওয়া থাকবে এবং স্টেটমেন্ট, যাতে কাউকে শুনতে না হয়। কারণ এরকম অনেক হয় যে টাকা তুলছে, এই হচ্ছে, অনেক হচ্ছে, তো কেউ শুনতে রাজি নয় আমরা, কারণ আমরা টাকা তুলছি এমনি নয়। তো সেই কথা যাতে শুনতে না হয়, তার জন্য একদম ডিটেলস সবার চোখের সামনে রেখে এটা করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে, একদম সঠিকভাবে, যাতে কেউ অভিযোগ না করতে পারে। দুটো ফান্ড আলাদা। এবার বলি যেটা আরেকটা জিনিস, উকিল যেটা বলেছেন, দুটো আলাদা কিন্তু গ্রুপ, 9, 10 এবং 11, 12। 9, 10 এর কেস আর 11, 12 এর কেস একই জন করবে, একটাই এসএলপি হবে, কিন্তু যেহেতু দুটো আলাদা গ্রুপ, সেই জন্য কিন্তু যে চার্জটা হবে সেটা দুটো আলাদা হবে। উকিল মানে যিনি অ্যাডভোকেট হবেন, তিনি কিন্তু দুটোর জন্য আলাদা আলাদা ফিস নেবেন। এবং উনি বলেছেন যে এই জন্য আমাদের ডিসিশন নেওয়া হয়েছে 11, 12 এর সঙ্গেই 9, 10 এর হবে। কিন্তু এই বিষয়ে মানে তাহলে এটাই ভাবানার কোনো বিষয় নেই যে আমরা কিন্তু আলাদা, একটাই এসএলপি হবে, কিন্তু ফান্ড হবে দুটো আলাদা। 11, 12 এর আলাদা, 9, 10 এর আলাদা, স্বচ্ছতা রাখার জন্য। যারা 11, 12 এর দায়িত্বে থাকবে তারা সেই ফান্ড নিয়ে মাথা ঘামাবে, তাতে আমাদের 9, 10 এর যেন কোনো মাথা ঘামাতে না হয়। আর যারা 9, 10 এর দায়িত্বে থাকবে তারা 9, 10টা বুঝবে। এবার তাদের যা খরচ সেটা কিন্তু এটা ভালো করে বুঝে নিন, 11, 12 এর যা কেস খরচ বা হবে সেটা কিন্তু 11, 12 এর ক্যান্ডিডেটরা টোটালটাকে ভাগ করে করবে, এটা বুঝে নিন। 9, 10 এর যা খরচ হবে সেটা 9, 10 এর ক্যান্ডিডেটরা টোটালটাকে ডিভাইড করবে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা আলাদা, ফিনান্সিয়ালি হচ্ছে, কিন্তু সবকিছু একটাই হবে, ঠিক আছে, মুভিং একসাথেই হবে। এটা ওনারা বলেছেন হাইকোর্টে, মানে এটা নিয়মটাই তাই। এবার ডিসিশনটা এই কমিটির মধ্যে 11, 12 যারা আছেন তাদের সঙ্গে কনসাল্ট করেই করা হয়েছে, এবং তারা তাতে রাজি হয়েছে যে এটা আলাদা করেই করা হবে। এই যে উকিলটা, আচ্ছা, এই যে উকিল যিনি আছেন, এনার প্রসেসটা হচ্ছে, আমরা তো লিগ্যাল প্রসেস বুঝি না, আমরা জানিও না কি মারফত কিভাবে এই এসএলপিটা দাখিল করতে হয়। আর আমাদের কাছে কিন্তু সমস্ত রুলস রেগুলেশনস কি কি লাগবে একদম প্রথম থেকে এই অবধি আমাদের কাছে অ্যাভেলেবেলও নেই। এখানে কাউকে জিজ্ঞেস করলে নিজের মেরিট লিস্টটাই হয়তো নেই। তো সেই ক্ষেত্রে ওই উকিল প্রত্যেকটা জিনিস কালেক্ট করে আমাদেরকে ওয়ে আউটটা দেখাবেন, কিভাবে পৌঁছাতে হবে, এবং প্রতি মুহূর্তে কোন ওয়েতে ওনার কাছে গেলে সেটা ঠিক মতো এসএলপিটা দাখিল হবে এবং সেটা চালিয়ে নেওয়া যাবে, এই হেল্পটা উনি করবেন। উনি যেটা নিজেই বললেন, আমি একজন অনুঘটক,
আমি এই মিডিয়াম হয়ে কাজ করব, বাকিটা আসল কাজটা করবেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি অনুঘটক হিসেবে কাজটা করবেন। বোঝাই যাচ্ছে কি বলতে চাইছেন। এসইওর উপরে তো মেইন পারপাস খারিজ করার জন্য, আমাদের স্টেফে নয়, এটা বলে দেন। হ্যাঁ আমাদের এটা একটা বিষয় জানতে হ্যাঁ এবার বলি, ওটাই বলছি। ওটাই এক্ষুনি বললেন আমাকে। উনি যেটা বলেছেন, একটা কেস সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন একটা রায় দিল, তারপরে যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট প্রথমেই ওটাকে স্টে দেয়, প্রথমেই স্টে দেয়। উনি বলছেন তোমাদেরও যেতে হবে না, এই রাজ্য সরকার যাচ্ছে, এসএসসি যাচ্ছে, প্রথমেই স্টে দেবে ওটাকে। বলছে স্টে দেওয়া মানেটা কি? উনি তো কেসটা শুনবেন, শুনানি তো হবে, আর শুনানি দিতে গেলে স্টে না দিলে মানেটা কি দাঁড়ায়? যে উনি ওটা মেনে নিলেন। তাহলে যদি মেনেই নেয় তাহলে শুনানির কোনো দরকার নেই, আর যদি শুনানি করতে হয়, উনি যদি শুনতে চান তাহলে স্টে দেবেন। বোঝা গেল? আমাদের এটাই হচ্ছে কি। আর এবার আমাদের যেটা লক্ষ্য, আমরা কিন্তু শুধু স্টে তো চাই না, আমরা ওই সাময়িক 1 মাসের 2 মাসের মাইনে তো চাই না, আমরা চাই এই পুরো রায়টাই খারিজ, ওইটাই আলটিমেটলি। নালে তো এসএসসির ওপর ভরসা রেখে বসে যাওয়া যায় যে ওরা যা করবে করবে, স্টে তো আসবেই। তাহলে ওইটা ভেবে যদি মনে করেন যে স্টে পড়ে গেল বেঁচে গেলাম, হবে না। ঠিক আছে, আর উনিও আশাবাদী যে ক্লজ আছে আমরা বেরিয়ে যাব, মামলা আমাদের হাতে। উনি যেটা বললেন খারিজ মানে উনি যেভাবে লড়বেন, বলছে যে 17টা পয়েন্ট দিয়েছে সেটা খারিজ হয়ে আরো মানে কিছু উকিলের লড়বে। কথা উনি বলেছেন, সেই উকিলগুলো লয়ারগুলোর উনি বললেন যে এদের মানে 2-3 জনের যেগুলো নাম বললেন পাটিওয়ালা হতে পারে বা ওই আরোরা আছেন, মীনাক্ষী আরোরা, তো বললেন এদের যে খুব একটা হাইফাই স্টেটাস অ্যাজ এ অ্যাডভোকেট, তো এটা নয়। ঠিক আছে, অ্যাজ এন অ্যাডভোকেটের খুব একটা হাইফাই স্টেটাস নয়, লড়তে সবাই পারবে। উনিও হয়তো স্টে আনবেন, উনিও লড়বেন, কিন্তু একটা ওই যে মানে যেটা আমরা বুঝি সবাই, ওইটা অতটা হয়তো নেই। তো উনি বলছেন যে সেটা ওখানে না গেলে কে ভালো বুঝবে, কার ভালো ওখানে হ্যান্ড বা এই সংক্রান্ত বিষয়ে কার মানে বেশি একটা দক্ষতা আছে, সেটা ওখানে না গেলে আমরা বুঝতে পারবো না। মুকুল রহতগীর কথা উনি বলেছেন, কিন্তু উনি অলরেডি ইনভলভ, উনি অলরেডি অন্যদের হয়ে ইনভলভ। সবাই যে সেক্ষেত্রে এটা বুঝবেন রাজ্য সরকার নিয়ে নিচ্ছে, মুকুল রহতগী অন্যদের হয়ে ইনভলভ, এমনকি আরো যেগুলো আছে কপিল সিব্বল উনিও ইনভলভ। তো সেইগুলো এখন বিচার করতে হবে এমন কে আছে যার হাই একটা স্টেটাসও আছে, এমনকি অন্যদের হয়ে ইনভলভ নয়।